লাইভে মিমি রয়েছে আপনাদের সঙ্গে। অবশ্যই আমরা অশান্ত বাংলাদেশের দিকে নজর রাখবো, কারণ গত কয়েকদিনে আরো উত্তপ্ত হয়েছে, আরো অশান্ত হয়েছে বাংলাদেশ। বেছে বেছে টার্গেট করা হচ্ছে হিন্দুদের এবং দিনে দুপুরে আক্রান্ত হচ্ছেন হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুরা। তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, একের পর এক মন্দির গুড়িয়ে দেওয়া হচ্ছে, আগুন জ্বলছে। কোথায় বাংলাদেশের সেনা, কোথায় পুলিশ, কোথায় ইউনূস সরকার? আর এই অবস্থার দিকেই কড়া নজর রেখে চলেছে ভারত এবং কড়া অবস্থান নিচ্ছে ভারত। বাংলাদেশ ইস্যু এবার ভারতের সংসদে। বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের অভিযোগে সংসদে প্রশ্ন। বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিয়ে বিদেশ মন্ত্রকের বিবৃতি সংসদে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণে উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। আরো ডিটেইলে কথা বলবো মৈত্রেয়ী আমার সহকর্মীর সঙ্গে। মৈত্রেয়ী, ভারত চাপ বাড়াচ্ছে। ভারত ইতিমধ্যেই বাংলাদেশকে জানিয়ে দিয়েছে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, সুনিশ্চিত করতে হবে। এই যে ভারতের কড়া অবস্থান, এতে কোন দিকে যেতে পারে পরিস্থিতি? দেখো, ভারতের অবস্থান ভারত কিন্তু খুব স্পষ্ট করে দিয়েছে। তাদের যে শেষবারের যে বিবৃতি ছিল বিদেশ মন্ত্রকের তরফ থেকে, সেখানে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং তাদের নাগরিক অধিকার যাতে তাদের যে প্রোটেস্ট করার, পিসফুল প্রোটেস্ট করার অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে, এমনটাই কিন্তু বার্তা ভারতের তরফ থেকে দেওয়া হয়েছিল। আজকে প্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রীর মধ্যে বেশ কিছুক্ষণের বৈঠক হয় এবং সেই বৈঠকে ভারতের কি অবস্থান রয়েছে এবং বাংলাদেশের এই মুহূর্তের কি পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু ব্রিফ করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পারছি, বিদেশ মন্ত্রকের তরফ থেকে আগামীকাল যদি অধিবেশন সচল থাকে, তাহলে অধিবেশনের দুই কক্ষেই ভারতের কি অবস্থান রয়েছে সে বিষয়ে স্পষ্ট করা হবে এবং বিবৃতি দেবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এবার প্রশ্ন হচ্ছে, ভারতের স্ট্যান্ড কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ভারত গত কয়েক মাস ধরে আমরা যদি দেখি, ভারত কিন্তু যথেষ্টই কড়া অবস্থা নিয়ে রেখেছে এবং শেষবারও ভারতের যে বিদেশ মন্ত্রকের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছিল, সেটাও কিন্তু যথেষ্টই কড়া বিবৃতি ছিল। ইতিমধ্যে দুদেশের বাণিজ্য কার্যত তলানিতে গিয়ে ঠেকেছে এবং সেখানে দাঁড়িয়ে আগামী দিনে যদি এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের তরফ থেকে চেষ্টা করা হবে যাতে ইউনূস সরকারের তরফ থেকে সরকারিভাবে কোনো স্টেপ নেওয়া হয়। তার কারণ এখনো পর্যন্ত মোহাম্মদ ইউনূসের তরফ থেকে কিন্তু কোনো বিবৃতি যে পরিস্থিতি চলছে তাই নিয়ে আসেনি। যে বিবৃতি প্রকাশ্যে এসছে সেই বিবৃতি কিন্তু বাংলাদেশের বিদেশ মন্ত্রকের দেওয়া। ফলে মোহাম্মদ ইউনূস তিনি যাতে হস্তক্ষেপ করেন সেই দিকে ভারতের একটা চেষ্টা থাকবে এবং একই সঙ্গে ভারতের পরবর্তী স্ট্র্যাটেজি কি হয়, তার কারণ আগামী মাসেই কিন্তু বৈঠক রয়েছে দুদেশের বাইল্যাটারাল অর্থাৎ সচিব পর্যায়ের বৈঠক রয়েছে, যেখানে শেখ হাসিনাকে এক্সট্রাডিট করার বিষয় অর্থাৎ তাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয় একটা অ্যাপ্রোচ করার কথা বলেছিল বাংলাদেশ। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের অবস্থান কি হবে, ভারত কতটা স্ট্রং অবস্থান নেবে, এখন এই মুহূর্তের পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু সেটাই ভারত বিবেচনা করছে। তবে সব মিলিয়ে ভারতের স্ট্যান্স যে যথেষ্ট করা হতে চলেছে, সেটা কিন্তু প্রাথমিকভাবে ভারতের এখনো পর্যন্ত যেটা কূটনৈতিক পদক্ষেপ তা দেখে কিন্তু মনে করা হচ্ছে। একদমই মৈত্রী, অনেক ধন্যবাদ। অর্থাৎ আগামীকাল যদি সংসদে অধিবেশন হয়, তাহলে সেখানে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি কি বিবৃতি দেন ভারতের অবস্থান নিয়ে, সেদিকে অবশ্যই নজর থাকবে। ইসকনের সন্ন্যাসীর মুক্তির দাবিতে এবার সরব হয়েছেন শেখ হাসিনা। ইউনূস সরকারের সমালোচনা করে সব ধর্মের মানুষের সুরক্ষার পক্ষে সওয়াল মুজিবুর কন্যার। পদ্মাপাড়ের সংখ্যালঘুদের উপর আক্রমণের অভিযোগে এবার সংসদে বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। আর আজই বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার আর্জি খারিজ করে দিয়েছে সে দেশের হাইকোর্ট। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী, ইসকনের সন্ন্যাসী। দেশদ্রোহের মামলায় তাকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। তারপরেই অশান্তি, পদ্মাপাড়ের নানা জায়গায় সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ। এবার সেই সন্ন্যাসীকে মুক্তির দাবিতে সরব হলেন শেখ হাসিনা। একটি বিবৃতিতে আওয়ামী লীগের প্রেসিডেন্ট লিখেছেন, চিন্ময় কৃষ্ণদাসের গ্রেফতারি বেআইনি, তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। বাংলাদেশের এখনকার পরিস্থিতি নিয়ে ইউনূস সরকারেরও সমালোচনা করেছেন হাসিনা। বিবৃতিতে লিখেছেন, সব ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ ইউনূস সরকার। সব ধর্মের মানুষের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ইস্যুতে এদিন সংসদে প্রশ্ন ওঠে। তার জবাবে লিখিত বিবৃতি দেয় বিদেশ মন্ত্রক। তাতে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা উদ্বেগজনক। সংখ্যালঘুদের রক্ষা করা বাংলাদেশ সরকারের কর্তব্য। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এদিন প্রধানমন্ত্রীকে রিপোর্টও দেন বিদেশমন্ত্রী। এর আগে এদিনই বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার আর্জি খারিজ করে দেয় সেদেশের হাইকোর্ট। ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বাংলাদেশ হাইকোর্টে আবেদন করে বৈষম্য বিরোধী ছাত্র জোট। সেই আবেদন নাকচ করে বাংলাদেশ হাইকোর্ট মন্তব্য করেছে, সরকারের নিষ্ক্রিয়তা থাকলে তখন আদালত হস্তক্ষেপ করে। সম্প্রীতি রক্ষায় পদক্ষেপ করেছে বাংলাদেশ সরকার, তাই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। আমরা ওটাই ভাবছিলাম কি যদি ইসকনকে ব্যানই করে দেয় তো ওখানে আমাদের অনেক মন্দির আছে, ভক্ত লক্ষ লক্ষ ভক্ত আছে, ওদের কি হবে? একটা হিন্দিতে কাহাওয়াত আছে, ডুবতে কো তিনকে কা সাহারা। তো কিছু তো একটা মতলব অ্যাটলিস্ট আজকের দিন তো বাঁচা গেল। এখন কোর্ট বলেছে গভর্নমেন্টকে নির্ণয় করতে, তো আমরা আশা করি কি গভর্নমেন্ট পজিটিভ দেবে। গভর্নমেন্ট জানে কি আমরা ইসকন পুরো বিশ্বতে কত আমরা হিউম্যানিটেরিয়ান কাজ করি। নিউজ 18 বাংলা। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ উর্বি দাসের সঙ্গে। উর্বি, আপনাকে স্বাগত জানিয়ে নিউজ 18 বাংলায়। মিমি কথা বলছি আপনার সঙ্গে। নমস্কার উর্বি, বাংলাদেশে এই যে অবস্থা তৈরি হয়েছে তাতে আমরা দেখছি যে সাম্প্রতিককালে আমাদের রাজ্যে এর একটা প্রভাব পড়েছে এবং প্রায় প্রতিদিনই নানা রকম প্রতিবাদ তো চলছেই, কিন্তু এই যে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন বলুন বা রাজ্য সরকার, এদের তো কিছু করার নেই। তাহলে আমাদের এখানে কেন বিক্ষোভ হচ্ছে? আমি যেটা জানতে চাইছি, বাংলাদেশের গন্ডগোলে পশ্চিমবঙ্গ কিভাবে প্রাসঙ্গিক? দেখুন, পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কিন্তু একটা রুটেড ইন কালচার, ইতিহাস এবং কালচার, সংস্কৃতি, এটাই হচ্ছে তার রুট। মানে আমরা যখন আপনি যদি ডিভিশনটা হয়েছে দেখেন, একটা কালচারকে বা একটা নেশনকে, যেটা আমরা বলি, দুটো স্টেটে ডিভিশন করে দেওয়া হয়েছে। এবং ভারতবর্ষের কিন্তু বাংলাদেশে, মানে বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ার ডায়াসপোরা খুব স্ট্রং। এই ডায়াসপোরাটার মধ্যে হিন্দু যারা রয়েছে বা হিন্দু মাইনরিটিস যারা ওখানে রয়েছে তারাও কিন্তু খুব স্ট্রং। তো অফকোর্স যদি ডায়াসপোরা পপুলেশন বা যাদের ধরুন হিস্টোরিক্যাল রুটস রয়েছে, যাদের অ্যানসেস্ট্রিটা একই জায়গা থেকে বিলং করে, তাদের ওপর যদি কোনো হিংসা আসে, তাহলে তো অফকোর্স সেখানে ভারতবর্ষে এবং স্পেসিফিক্যালি ওয়েস্ট বেঙ্গলে এবং আসামে এই যে জায়গা রয়েছে, এই জায়গাগুলোতে তার প্রভাব পড়বেই। এটা তো ঠিকই, কিন্তু এই মুহূর্তে যেরকম পরিস্থিতি যেদিকে যাচ্ছে, জল যেদিকে গড়াচ্ছে, আগামী সপ্তাহে একটা বিদেশ সচিব পর্যায়ের বৈঠকও রয়েছে, তাহলে সেখান থেকে কি কোনো রকম সমাধান সূত্র বেরোতে পারে? কি মনে করছেন? হ্যাঁ, দেখুন, যেটা ব্যাপার সেটা হচ্ছে এটা কিন্তু কোনো একটা হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়। বাংলাদেশে যদি আমরা ট্র্যাজেক্টরিটা দেখি, এটা একটা উদ্দেশ্য প্রণোদিত এবং একটা অনেক দিন ধরে ঘটে যাওয়া একটি ঘটনা। আপনি 2009 সালে দেখুন, সেখানে ইসকনের একটি অরফানেজ, চিটাগংয়ে একটি অরফানেজে প্রথমে অ্যাটাক হয়। তারপরে 2015 সালে বাংলাদেশের যে দিনাজপুরের বলে জায়গাটা রয়েছে, সেখানে ইসকন টেম্পলের উপর অ্যাটাক হচ্ছে। তারপরে সিলেটে ইসকনের উপর অ্যাটাক হয়েছে। তারপরে দুর্গাপুজো হওয়া নিয়ে ঝামেলা থেকে শুরু করে নোয়াখালী টেম্পল অ্যাটাক, সেখানে 200 বছর পুরনো কালী মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তো বাংলাদেশে এখন আমরা কি দেখছি? বাংলাদেশের পরিস্থিতিতে একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হয়েছে, যেখানে কোনো ল অ্যান্ড অর্ডার নেই, কোনো আইনের শাসন নেই, এবং হিংসা, উগ্র মৌলবাদ এবং আশঙ্কিত এবং আতঙ্কিত সংখ্যালঘু, এই তিনটে পরিস্থিতিতেই রয়েছে। এবং যে সরকার রয়েছে, সেই সরকার কিন্তু কোনো ডেমোক্রেটিক্যালি, আমরা ইউসুফ ওনাকে বলছি, উনি কিন্তু কোনো ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড সরকার নয়। তো একটা ডেমোক্রেটিক্যালি, এবং যখন তিনি এসেছিলেন মোহাম্মদ ইউনূস, এবং যখন হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হলো, তারপরে যখন এই অন্তর্বর্তী সরকার গঠন হলো, তখন একটা দাবি করা হয়েছিল যে এবার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে, এবার একটা মুক্ত আলোচনার পরিবেশ থাকবে, কিন্তু কোথায় কি? কিছুই তো হচ্ছে না। তাহলে এখন কি? বরঞ্চ আমরা যেটা দেখছি, আপনি যেটা বলছিলেন যে শান্তিতে নোবেল পেয়েছেন মোহাম্মদ ইউনূস, অথচ দেখা যাচ্ছে যে তার জামানাতেই অশান্তি আরো বেশি হচ্ছে। তাহলে এখন বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে কি কট্টরপন্থীদের হাতে রাশ চলে যাচ্ছে কথা ভাবা যায়? সরকার সুশাসন দিতে হলে সরকারের মধ্যে মানে 8খানা পয়েন্টস দেয় ইউএনডিপি, তার মধ্যে একটা অ্যাকাউন্টেবিলিটি বা দায়বদ্ধতা খুব ইম্পর্টেন্ট, আইনের শাসন খুব ইম্পর্টেন্ট, কনসেনসাস ওরিয়েন্টেড, মানে একটা সরকার তৈরিতে সবার কনসেন্ট থাকতে হবে, এবং সেখানে মাইনরিটি রাইটস প্রোটেকশন গণতন্ত্রে একটি খুব মূল বিষয়। যেই সরকার, যেই দেশ মাইনরিটিকে প্রোটেকশন দিতে পারে না, সেই সরকারের বা সেই দেশের ফিউচার কিন্তু খুব অন্ধকারে চলে যায়। মানে আমি মনে করি সেই দেশ এগোয় না। সেটা কি চাইছে? ঠিক তাই। অনেক ধন্যবাদ আপনাকে উর্বি। এদিকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারে কেন্দ্রীয় সরকারের পাশে